This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সরাসরি মালদায় নজর রাখতেই হচ্ছে কারণ তৃণমূল কর্মী খুনের প্রায় 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে কিন্তু জাকির এখনো অধরা 10 জনকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি গ্রেফতার করতে পারেনি তৃণমূলের অঞ্চল সভাপতিকে এর আগেও হুমকি দেয় জাকির কিন্তু তারপরে এখনো কেন এতটা সময় লাগছে যেখানে এই ঘটনা ঘটেছে একেবারে স্পটে গ্রাউন্ড জিরোয় আমাদের রিপোর্টার সুব্রত সেই মুহূর্তে রয়েছেন সুব্রত অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে যেখানে কে অভিযুক্ত সবটা জানার পরেও পুলিশের এত সময় লাগছে কেন এটাই এখন সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে সালেপুর মমিনপাড়াতে আমি আছি এবং এই যে তুমি দেখছো এই যে রিবন দিয়ে বেঁধে রাখা হয়েছে লাল জায়গায় এবং এইটাই হচ্ছে ঘটনাস্থল এবং এখানটাতে এখনো পর্যন্ত কিন্তু সেই রক্তের দাগ পড়ে রয়েছে এখানেই সেই নৃশংস ঘটনা যেখানে মাথা থেতলে দেওয়া হচ্ছিল ইট দিয়ে এখন পুলিশি পাহারায় এখন সেই এলাকাটা মানে এইভাবে ঘিরে রাখা হয়েছে পাশাপাশি কোনো ক্রমভাবে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে সবথেকে বড় বিষয় যেটা দেখাই তোমাকে যে দেখো এখানে আশেপাশে কত দোকান এই যে তোমার দেখেছো বড় বড় দোকান রয়েছে ইলেকট্রনিক্স গুডসের দোকান রয়েছে এর আশেপাশে এত বসতি রয়েছে এবং এই যে এর থেকে আর কয়েক পা দূরে এই যে সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক এখান থেকে মালদার দিকে গেলে বা কলকাতার দিকে গেলে এই রাস্তাটাই হচ্ছে মুখ্য রাস্তা ফলে কতটা ব্যস্ততম জায়গা এটা হতে পারে এবং এই 34 নম্বর জাতীয় সড়ক দেখা যাচ্ছে কয়েক কদম দূরেই এবং সেখানে কিন্তু প্রচুর দোকান প্রচুর মানুষের এখানে জমায়েত হয় সব সময় ভোরবেলা রাতে যখন খুশি মানে মধ্যরাতেও কিন্তু এখানে কিন্তু লোক থাকে এবং আশেপাশে সেই সমস্ত দোকানগুলো খোলা থাকে তো সেইখানে এই রাস্তাটা এতটুকু রাস্তার মধ্যে যারা যে সমস্ত দুষ্কৃতী এসেছিল তারা কিন্তু একেবারে মানে খোলামুখ বলতে কোনো রকম তাদের মুখ ঢাকার প্রয়োজন তুমি যেহেতু একেবারে সেই জায়গায় পৌঁছে গিয়েছো যে ভয়ানক ঘটনা যেখানে হয়েছিল ঠিক কোন দিক থেকে আক্রমণ হয়েছিল এবং সেই মুহূর্তে তো সেখানে প্রচুর মানুষজন উপস্থিত ছিলেন শিশুরা পর্যন্ত ছিলেন আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত ঠিক কোন জায়গায় ঘটনা ঘটেছে আরেকবার দর্শকদের দেখাও দেখো ঠিক এই জায়গাটা এই যে কয়েক কদম দূরেই রয়েছে জাতীয় সড়ক এবং এইখানে ঠিক এই জায়গাতেই কিন্তু সেই ঘটনাস্থল এবং এখানটাতেই তারা ছুটে এসে 3-4 জন মিলে প্রথমে তাদেরকে ধরে ইট দিয়ে মাথা থেতলে দেওয়ার চেষ্টা করে এবং একই সাথে গুলি চালানোর অভিযোগ উঠেছে এবং তারা গুলি চালায় এবং সেই কার্তুজ যে ব্যবহৃত কার্তুজ সেটাও কিন্তু মিলেছে এবং তারও ছবি আমরা দেখিয়েছি যদিও এখানে একটা প্রশ্ন উঠছে পুলিশ কিন্তু জানিয়েছে যে মারা গেছে তার গায়ে কোনো গুলির ক্ষত নেই এবং এর থেকেও বড় আশ্চর্যের বিষয় যে প্রথম থেকেই পরিবারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল যে গুলি চালানো হয়েছে গুলিরই ক্ষত এই নিয়ে বিতর্ক চলছে কিন্তু একই সাথে এটা জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখন অধিকাংশই মুখ খুলতে চাইছেন না ভয় পাচ্ছেন এবং তারা যখন এসেছে তখন যে বিভৎসতা ছিল তখন এবং যেভাবে তারা ছুটে এসে গুলি চালাতে এসে হামলা চালায় তখন দিনের বেলায় আশেপাশের লোকজন ভয়ে আতঙ্কে ছুটে গেছে সেই ফুটেজ যেটা আমরা দেখিয়েছি সেখানেও কিন্তু এটা তুমি দেখতে পাবে যে সেখানে আশেপাশের লোকজনরা আতঙ্কে ইতস্ততভাবে ছুটছে এবং তারা একেবারে দেখতে পাচ্ছি সুব্রতোষ পুলিশ বলছে যে কোনো গুলি লাগেনি কিন্তু এখানে ছবিতে দেখা যাচ্ছে যে দুষ্কৃতীদের হাতে গুলি রয়েছে অর্থাৎ আগ্নেয়াস্ত্র রয়েছে তাহলে সেইগুলি কি কোনোভাবে মিসফায়ার হয়েছে এবং সেটা কি তাহলে অন্য কারোর গায়ে লেগেছে বা অন্যদিকে মানে হাওয়ায় চলে গেছে কিচ্ছু এই বিষয়ে এখনো ক্লিয়ার করা যাচ্ছে না সময়ের দিকে আমাদের নজর থাকবে যে পুলিশ পরবর্তীতে কি বলে এদিকে বখরার ভাগাভাগি নিয়ে তৃণমূলের কোন দলের বলে তৃণমূল নেতা কিসের বখরা নিয়ে এত নৃশংসতা রক্তারক্তি প্রশ্ন তো উঠবেই তার কারণ প্রকাশ্য দিবালোকে মাথায় ইট দিয়ে থেতলে যেভাবে তৃণমূল কর্মীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় তারপর অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠে গেছে এবং যে মূল অভিযুক্ত সে কিন্তু এখনো পর্যন্ত অধরা আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের কাছে সিজার বখরাই কি একটা প্রাণ কেড়ে নিল এবং দেখো সেই দুলাল সরকার খুনের সময়তেও কিন্তু সেই বখরার প্রশ্নটাই এসেছিল এবং গোষ্ঠীকন্দল অবশ্যই বখরার বিষয়টাও এসেছিল
এখানেও কি সেই বখরা নিয়ে টানাটানির জন্যই একজনকে জীবন দিতে হলো? দেখো, এই বক্তব্যটা কিন্তু আমাদের নয়। তৃণমূল কালকে এই খুনের ঘটনার পর বকুল শেখের ভাই থেকে শুরু করে আঞ্চলিক তৃণমূল নেতারাই কিন্তু বারবার সেদিকে ইঙ্গিত করেছেন। কারণ জাকির, যার বিরুদ্ধে মূল অভিযোগ সে ওই এলাকার দাগি দুষ্কৃতী, তাকে দলে নেওয়া হয়েছে এবং তাই সে টাকার বিনিময়ে দলে পদ পেয়েছে, এই অভিযোগ যেমন রয়েছে, উল্টো দিকে যে আক্রান্ত বকুল শেখ, সেই বকুল শেখের বিরুদ্ধেও কিন্তু একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এরা দুজনেই কিন্তু বিভিন্ন সময় তারা গ্রেপ্তার হয়েছেন এবং গোটা জায়গাটা, যেটা পুলিশের দাবি যে এদের দুজনের বিরুদ্ধেই একাধিক অপরাধের অভিযোগ রয়েছে এবং এরা সরাসরি রাজনীতি করছেন এবং রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা তাদের যে অপরাধ চক্র সেটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সেই জায়গা থেকেই কোথাও এই প্রশ্নটাই বারবার উঠে আসছে যে কোথাও এই অপরাধের কেন্দ্র করে পাওয়া যে মুনাফা বা সেই মুনাফার দখল নিয়েই কি এই গোষ্ঠী কোন্দল? কারণ এখানে সরাসরি কোথাও যারা দাগি দুষ্কৃতী তারাই কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত হচ্ছেন এবং তার সব থেকে বড় একটা উদাহরণ গতকালের যে ভিডিও সুব্রত এক্সক্লুসিভলি আমাদের দিয়েছিল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যখন পিটিয়ে মারা হচ্ছে একজন আক্রান্ত, যে হাসু শেখ বলে যাকে পরে আইডেন্টিফাই করা হয়েছে, তার কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। একটা রাজনৈতিক দলের অনুষ্ঠান, সেখানে একজন রাজনৈতিক কর্মী সেখানে যাচ্ছেন, তার সঙ্গে আগ্নেয়াস্ত্র। এখান থেকেই বোধহয় কোথাও কালিয়াচকের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, যেখানে অস্ত্র, বেআইনি অস্ত্র, অপরাধ, দাগি দুষ্কৃতীরা সবাই কিন্তু সামগ্রিকভাবে এই রাজনীতির অংশ, তারা রাজনৈতিক কর্মী। এবং সেখান থেকে এই প্রশ্নটাই উঠছে যে অপরাধ জগতের নিয়ন্ত্রণ রাজনৈতিক ক্ষমতা দিয়ে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেই কার হাতে নিয়ন্ত্রণ থাকবে এবং সেই মুনাফার ভাগ কে কত পাবে সেটা নিয়েই কোন্দল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ সিজার। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে।